নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন দিগন্ত চট্টোপাধ্যায়ের কলমে একটি দুর্দান্ত রহস্য গল্প, হত্যালীলা। গল্প পাঠে মৃন্ময় মান্না। সত্যসন্ধানী কুন্তলের ভূমিকায় জয়দীপ চক্রবর্তী, নীলমাধব বাবুর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, অয়নের ভূমিকায় আবির, নকুল ও ধৃতিমানের ভূমিকায় জয় ভট্টাচার্য, নিতাই ও সুদর্শনের ভূমিকায় সুদীপ্ত সরকার, হৈমন্তীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন দিগন্ত চ্যাটার্জির কলমে হত্যালীলা। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি কুন্তল খবরের কাগজে মনোনিবেশ করেছে। আমি হাত মুখ ধুয়ে তার কাছে এসে বসলাম। সে তখনও মনে হয় আমার উপস্থিতি টের পায়নি। কোনো একটা বিশেষ খবর তার মনকে বিচলিত করে চলেছে। আমি এবার তাকে বললাম, এই কুন্তল, কি হয়েছে বলো তো? কি পড়ে চলেছে তখন থেকে? কুন্তল এবার খবরের কাগজ থেকে মাথাটা সরিয়ে নিয়ে বলল, আর্য সেনের নাম শুনেছ? আমি একটু ভেবে বললাম, আর্য সেন? তুমি কি সেই কাপড়ের ব্যবসায়ী আর্য সেনের কথা বলছো? গতবার যার তুমি একটা ঠাকুরের সোনার মুকুট উদ্ধার করে দিয়েছিলে, তাই তো? তুমি ঠিকই ধরেছ। কেন হঠাৎ করে তার নাম করছো কেন? কিছু হয়েছে কি? উনি গতকাল খুন হয়েছে। প্রচণ্ড চমকে উঠে বললাম, কি কি করে হলো? খবরের কাগজে লেখা আছে যে উনি রোজকার মতন অফিস যেতেন, তবে সেদিন নাকি তার শরীরটা সকাল থেকে খারাপ লাগছিল। দুপুরে তিনি নাকি কিছু না খেয়েই ঘুমোতে যান। সেই মুহূর্তে ওনাকে কেউ বা কারা এসে গুলি করে খুন করেছে। খুবই মর্মান্তিক। ঠিক এমন সময় দরজার ওপাশে কারোর এক কড়াঘাত আমাদের সজাগ করে দিল। ওই দেখো, আমাদের নতুন কেসের মক্কেল উপস্থিত। আর আমি যদি ভুল না করি, সেই আমাদের আলোচনা বিষয়েরই কেউ একজন হবে। আমি কিছু না বলে দরজাটা খুলে দেখলাম একজন বছর 30-এর ভদ্রলোক। লোকটার মুখে এক অজানা চিন্তার ছাপ স্পষ্ট। তিনি ঘরে প্রবেশ করে সোফাতে একটা জায়গা দখল করে নিয়ে জিজ্ঞাসা করলেন, কুন্তলবাবু, এই মুহূর্তে আপনাকে খুব দরকার আমাদের। আরে নীলমাধব বাবু যে, বসুন বসুন। আমার মনে পড়ল, ইনি তো আর্য সেনের ভাই নীলমাধব সেন, যাকে কিছু বছর আগে আমি তাদের বাড়িতে দেখেছিলাম। আপনি যে আমাকে এখনো মনে রেখেছেন শুনে খুশি হলাম। আপনারা নিশ্চয়ই ঘটনাটা বিষয় শুনেছেন। শুনেছি, খুবই মর্মান্তিক ঘটনা। কুন্তলবাবু, আপনাকে কিন্তু দাদার খুনিকে যে করেই হোক ধরতে হবে। সে না হয় হবে, তবে তার আগে আপনি বলুন ঘটনাটা আসলে কি ঘটেছিল। তাহলে তো পুরো ঘটনাটা শুরু থেকে বলাই ভালো। শুনুন কুন্তলবাবু, আমাদের টেক্সটাইলের ব্যবসা যে কত পুরনো এবং ঐতিহ্যময় তা তো আপনি জানেনই। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের চারিদিকে আমাদের নাম আর সুখ্যাতি রয়েছে। ব্যবসার জন্য আমাদের শত্রুর অভাব নেই, তবে সেটা যে কোনো খুনের পর্যায়ে পৌঁছবে তা কিন্তু নয়। সেটা ব্যবসার প্রতিদ্বন্দ্বিতা পর্যন্তই সীমিত। আমাকে প্রায় হিসাব নিকাশ দেখার জন্য বাইরে বাইরে ঘুরতে হতো। দাদা সেরকম বাইরে যেত না, ওই দায়িত্বটা আমি নিজের কাঁধেই তুলে নিয়েছি। দাদা এদিকে অফিসে কাজটাজি করত। কিছু বছর হলো বাজারে নতুন একটা কোম্পানির আবির্ভাব হয়েছে। কোম্পানিটার নাম তিওয়ারি অ্যান্ড সন্স। তো এই কোম্পানির মালিকের নাম সুদর্শন তিওয়ারি। বললে বিশ্বাস করবেন না, ভদ্রলোক কলকাতায় টেক্সটাইলের একটা বিরাট ফ্যাক্টরি খুলতেই উনি বেশ পরিচিতি লাভ করেন। দূর দূর গ্রাম থেকে আসা গরিব লোকদের কাজ দিতে থাকেন, বরং আমাদের থেকে অনেক বেশি টাকা দিয়ে কাজ দিতে লাগেন, যার জন্য আমাদের শ্রমিকরাও ওদের কোম্পানিতে গিয়ে কাজ করতে শুরু করে। এই সবার জন্য গত 1 মাস ধরে আমাদের কোম্পানির যে কি ক্ষতি হয়েছে তা আপনাকে আর কি বলবো কুন্তলবাবু। এইবার ঘটলো আসল ঘটনাটা। একদিন দাদাকে সুদর্শন বাবু বাড়ি এসে নিমন্ত্রণ করে গেলেন, তা নাকি জন্মদিন। দাদা ব্যবসায় তাকে পছন্দ না করলেও এই ঝামেলাটাকে বেশি বাড়তে দিতে চাইছিলেন না। সেই জন্য তিনি তার জন্মদিনের অনুষ্ঠানে যান। আমার যাওয়ার কথা ছিল, তবে সেদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার আর যাওয়া হয়ে উঠল না।
আমার বদলে যায় দাদার সহকর্মী কৌশিক। অনুষ্ঠান থেকে দাদার ফেরার কথা ছিল রাত 10টা নাগাদ, তবে দাদা ফেরে রাত 2টোর সময়। আপনি বললে বিশ্বাস করবেন না, যে দাদার কোনোদিনও চায় পর্যন্ত নেশা ছিল না, সেই দাদা রীতিমতো নেশা করে বাড়ি ফেরে। দাদার এই কাজ থেকে বাড়ির সবাই প্রচণ্ড অবাক হয়ে যায়। পরদিন আমি দাদাকে আগের দিনের ঘটনার ব্যাপারে জানতে চাইলে দাদা কিন্তু ব্যাপারটা এড়িয়ে যান। তারপর থেকেই দাদার শরীরটা হঠাৎ করেই খারাপ হতে শুরু করে। সেই সময় দাদা অফিস খুব কম যেত, বাড়িতে বসে আনমনে কি সব ভাবতে থাকতো। বাড়ির সবাই, এমনকি বৌদিও যদি কি হয়েছে জানতে চাইতো, উনি কিছুই বলতেন না। তো গতকাল আমি গেছিলাম কলকাতার ফ্যাক্টরির হিসেব নিকাশ সেসব নিতে। যখন আমি বেরাই, দাদা তখনও ঘুম থেকে ওঠেনি। আসলে দাদা প্রত্যেকদিন দেরি করে ঘুম থেকে ওঠে। দুপুরবেলায় আমরা ভাইপো অয়নের ফোন পাই, সেই আমায় খবরটা জানায়। আমি বাড়ি এসে দেখি দাদা আর বেঁচে নেই। কথাগুলো এক টানা বলে কান্নায় ভেঙে পড়লেন নীলমাধব বাবু। আপনি দয়া করে কাঁদবেন না, নিজের মনকে শক্ত করুন। আচ্ছা, আপনি এটা বলুন তো, আপনি কাকে সন্দেহ করছেন? ওই 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 শয়তান তিওয়ারি আর ওই ওই কৌশিকটাকে। কৌশিককে? ওই ছেলেটার বয়স খুবই অল্প। ও হলো দাদার সেক্রেটারি। দাদার শরীর খারাপ হওয়ার পর থেকেই ও দাদার সমস্ত কাজগুলো করত। কিছুদিন ধরেই কৌশিকের ব্যবহারে আমি একটু অসঙ্গতি দেখতে পাই। সমস্ত কাজই সবার চোখের আড়ালে করত। আমি যদি ওকে কাজের বিষয়ে জানতে চাইতাম, তাহলে প্রায়ই আমাকে এড়িয়ে যেত। তাই আমার মনে হচ্ছে সে এই খুনের পেছনে দায়ী হতে পারে। আচ্ছা, বুঝলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার দাদার খুনিকে বার করতে। অনেক ধন্যবাদ। আপনি চা খাবেন? না না, আজ থাক, সেটা না হয় অন্য একদিন হবে। আজ তাহলে আসি। হ্যাঁ, আপনারা তাহলে কখন যাবেন? আজ বিকেলেই আমরা পৌঁছে যাব। আমাদের কথাবার্তা শেষ হতে নীলমাধব বাবু বিদায় নিলেন। তিনি চলে যাওয়ার পর আমি কুন্তলকে বললাম, কুন্তল, নীলমাধব বাবুর কথায় মনে হলো তিনি ওই সুদর্শন বাবু আর কৌশিক নামের ছেলেটাকেই দোষী মনে করছেন। মনোময়, ওনাদের বাড়ি গিয়ে পরিবেশটা না দেখলে বোঝা মুশকিল যে কে খুনি। তবে আমরা এই মুহূর্তে নীলমাধব বাবুকেই খুনি ধরে চলবো। সে তো অবশ্যই, এটা তো আমাদেরই কাজ। তাহলে বিকালে যাচ্ছি তো? হ্যাঁ, আজ বিকেলেই যাব। বিকালে আমরা বিবেকানন্দ লেনের মধ্যে পৌঁছালাম। এই লেনের মধ্যে সেন বাড়ি রয়েছে। এইদিকে লোকজনের কোলাহলটা অন্যান্য অঞ্চলের থেকে অনেকটাই কম। এইদিকের প্রায় প্রত্যেকটা বাড়ি সচ্ছল। বহুদিন আগে এই দিকে এসেছিলাম আর্যবাবুদেরই এক কেসের মীমাংসার জন্য। ওনাদের বাড়ির দুর্গাপুজো কলকাতার অন্যতম পুরনো ও ঐতিহ্যপূর্ণ। সেই বাড়ির দুর্গা ঠাকুরের সোনার মুকুট চুরি হয়ে গেলে কুন্তলের ডাক পড়ে। পরে জানা যায় যে নীলমাধববাবুর স্ত্রী রীমা দেবীকে আর্যদেবীর মা ওই মুকুটটা রাখতে দিয়েছিলেন। রীমা দেবীর হঠাৎ করে স্মৃতিশক্তি হ্রাস পাওয়ার অসুস্থতা ছিল। পরে ওনার তা মনে পড়তে তিনি সেই মুকুটটা ফিরিয়ে দেন। খানিকটা হাঁটতেই আমরা সেন বাড়ির সামনে এসে পৌঁছালাম। এই বাড়িটা এতটাই বড় যে এখনও তার আকৃতি বলে সমগ্র অঞ্চলের শাসন করে চলেছে। হ্যাঁ, এই সেই সেন বাড়ি, যে বাড়িতে এখন এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বাড়িটার ফটকের সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ানকে কুন্তল নিজের পরিচয় দিতেই সে সম্ভবত আমাদের চিনতে পারে। এক সরল হাসি হেসে ফটকের দরজাটা খুলে দেয়। তারপর সামান্য হাঁটা পথ পেরিয়ে আমরা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দারোয়ান কাউকে ডাকার জন্য বাড়ির ভেতরে চলে গেল। বাড়ির বাইরে একটা সুন্দর বাগান রয়েছে। বাড়িটা দেখে বোঝা যায় বাড়ির বাইরে থেকে যত সুন্দর, ভেতর থেকে তার চেয়েও বেশি সুন্দর। কিছু বছর আগের সেনবাড়ি আর আজকের সেনবাড়ির মধ্যে রয়েছে বহু তফাৎ। আধুনিকতার ছোঁয়া লেগেছে এই বাড়িতে। কুন্তল এসে চারদিকটা দেখে চলেছে। এমন সময় দারোয়ান আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য নির্দেশ দিল। বাড়ির ভেতরে একটা চেয়ারে বসেছিলেন নীলমাধববাবু। আমরা তার কাছে এগিয়ে গেলাম। আরে, আপনারা এসছেন? আসুন আসুন আসুন, বসুন বসুন। নীলমাধব বাবু, এখন বসলে হবে না, আপনি বরং আমাদের ঘটনাস্থলে নিয়ে চলুন। নীলমাধববাবু আমাদের তার ইশারায় আসতে বললেন।
এক পাশ দিয়ে চলে যাওয়া সিঁড়িটা দিয়ে দোতলার ঘরগুলো দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সেখানে উঠে ডান দিকে 3 নম্বর ঘরটা আর্যবাবু। আচ্ছা নীলমাধব বাবু, বাড়ির সবাই কোথায়? কাউকে তো দেখছি না। বাড়ির সবাই গেছে থানাতে। থানা থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সবাইকে ডাকা হয়েছে। আপনি আর ওই বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা দারোয়ান? আমাদের গতকালকেই বাড়িতে জিজ্ঞাসাবাদ করা হয়ে গিয়েছিল। আসলে বৌদি চাইছিলেন না যে বাড়িতে এরপর আর কোনো রকম সমস্যার সৃষ্টি হোক, তাই সবাই ওখানে গিয়েছে। আপনার হয়তো সমস্যা হবে তদন্ত করতে, তাই না? সে একটু হবে বই কি, পরে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমরা ঘরে প্রবেশ করলাম। ঘরের দরজা বাইরের দিক থেকেই বন্ধ ছিল। ভেতরে প্রবেশ করতেই আমার চোখে পড়ল দেওয়ালে টাঙানো একটা ছবি। ছবিটার মধ্যে যে ভদ্রলোক দৃশ্যমান তিনি হলেন আর্য সেন। ছবিটা সম্ভবত পুরনো। আগে যখন আমরা এই বাড়িতে তদন্ত করতে এসেছিলাম তখন তাকে খানিকটা এরকমই দেখতে ছিল। নীলমাধববাবু আমাকে ছবিটা দেখে তাকিয়ে থাকতে দেখে বললেন, দাদা সত্যি খুব ভালো মানুষ ছিলেন। আমাকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি ছিলেন খুব ঠান্ডা প্রকৃতির। ওনার মতন মানুষকে যে কে মারলো কে জানে। কুন্তল ঘরে তদন্ত শুরু করে দিয়েছে। ঘরে রয়েছে একটা বড় বিছানা, একটা আলমারি, ড্রেসিং টেবিল, এছাড়া একটা ঘর সংলগ্ন বাথরুম। কুন্তল প্রথমে বিছানাটার কাছে গেল। সেটা এখনো অগোছালো অবস্থাতেই রয়ে গেছে। সম্ভবত পুলিশই বারণ করেছে তাদের ঘরটা পরিষ্কার করতে। বিছানার ওপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু খবরের কাগজ। কুন্তল একটা রুমাল হাতে সেগুলো সরিয়ে পাশে রাখল। না, কিছুই পাওয়া যাচ্ছে না। কুন্তল এবার নীলমাধববাবুকে জিজ্ঞাসা করলো, আচ্ছা নীলমাধব বাবু, আপনার দাদা মানে আর্যবাবুকে যখন কেউ গুলি করলো তখন আর্যবাবু কীরকম অবস্থায় ছিলেন? মানে আমি বলতে চাইছি যে বিছানার ওপর শুয়েছিলেন না মেঝেতে পড়ে গেছিলেন? আসলে কুন্তলবাবু, সেই সময় তো আমি বাড়ি ছিলাম না। সবটাই আমি ফোনে জানতে পারি। আর যখন বাড়ি ফিরি তখন পুলিশ এসে দাদার মৃতদেহটাকে নিয়ে গিয়েছিল। বুঝলেন নীলমাধব বাবু, উপরে আমি সেরকম কিছু পেলাম না। বাড়িতেও কেউ নেই বলছেন, তাহলে আজ আমার সেরকম কোনো কাজ নেই। আমি বরং এখন আসছি, কিছুদিন পরে আমি অবশ্যই আসবো। আমি বললাম, কুন্তল, বাড়িতে দারোয়ান কিন্তু রয়েছে, তার সাথে কথা বলা যেতে পারে কি? আরে তাই তো, আমি তো বেমালুম ভুলে গেছিলাম যে দারোয়ান এখনো রয়েছে। নীলমাধব বাবু, আপনি বরং ওকে ডেকে দিন। নীলমাধববাবুর সাথে আমরা নিচে নেমে এলাম। নীলমাধববাবু দারোয়ানকে ডাকলেন। নকুল, এই নকুল, এইদিকে একটু শুনে যা। বাইরে থেকে নকুল হন্তদন্ত হয়ে ঘরে এসে বলল, ও বাবু ডাকতেছিলেন? শোন, তোকে এই বাবুরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, তা কিন্তু সঠিক উত্তর দিবি। ভুল বললে তো জানিসই তোর আমি কি হাল করব। নীলমাধববাবুর শেষ কথাগুলো তিনি একটু হেসে আর চাপা স্বরে বললেন। আমরা সবাই সোফাতে আশ্রয় গ্রহণ করলাম। নীলমাধববাবু নিতাইকে চা আনতে বললেন। নিতাই এই বাড়িরই এক চাকর। দীর্ঘ সময় ধরে সে এই সেন বাড়ির হয়ে কাজ করে আসছে। সে নীলমাধববাবুর কথা মতো চা আনতে চলে গেল। কুন্তল তখন নকুলকে জিজ্ঞাসা করল, আচ্ছা নকুল, তুমি এই বাড়ির হয়ে কতদিন কাজ করছো? দিন কি বলতেছেন বাবু? 6-6টা বছর ধইরা এই বাড়ির লইয়া কাজ করতেছি। সেদিন সকাল থেকে বাড়িতে কি কি ঘটেছিল বলো তো? নকুল এবার বেশ ভয় পেয়ে গেল। আসলে যখন থেকে আমরা বাড়িতে এসেছি তখন থেকেই সে খুব ভয় পেয়ে আছে। সে একবার ঢোক গিলে নীলমাধববাবুর দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে বাবু সেই দিন আমার কাজে আসতে একটু দেরি হইয়া গেছিল। আমার কাজ হচ্ছে ওই বাড়ি পাহারা দেওয়া আর ওই বাগানটার দেখাশোনা করা। আজকের দিন রাইতে আমার ছুটি ছিল, আর সকালে আমি এসে ওই চারিদিকটা দেখছিলাম যে কোনটা কি করতে হইবে। বড়বাবু আমার সাথে দেখাও কইরা গিয়েছিলেন। আমারে কইল, নকুল দেখিস এবার যেন বাগানে প্রচুর ফুল হয়। তবে তার হইল কই, দুপুরে একটা জোর গুলির আওয়াজ পাই, চারিদিকে হইসই মাইসা যায়। খোকাবাবু আমার আইসা বলেন যে কেউ আইসা বড়বাবুকে খুব করে দিয়া গেছে। তুমি কাউকে বাড়িতে ঢুকতে দেখোনি? না বাবু, আমার পরিষ্কার ময়না আইসে, কেউ বাড়িতে আইসেনি সেই সময়। তবে খোকাবাবু আইসেছিল। খোকাবাবু তো বড়বাবুর ছেলে, তাকে নিয়ে চিন্তা নাই। ঠিক আছে নকুল, তুমি এখন আসতে পারো। আমাদের কথা শেষ হতে নিতাই এসে চা নিয়ে হাজির হলো।
ও যেন নকুলের বলা শেষ কথাটা শুনতে পেয়েছে। নিতাই বলল, চিন্তা তো ওই খোকাবাবুকে নিয়েই। কুন্তল তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বলুন তো? নীলমাধব বাবু এবার নিতাইকে ধমক দিয়ে বলল। এই, কি যাতা বকছিস? নিজের কাজ কর মন দিয়ে, যা এখান থেকে। নিতাই চলে গেলে কুন্তল নীলমাধব বাবুকে জিজ্ঞাসা করল, ও কি বলে গেল? আরে ও কিছু না কুন্তল বাবু, আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে যে। আপনি আমাকে নিয়ে এসেছেন আপনার দাদার খুনিকে ধরতে। আপনি যদি তা চান তাহলে বলুন কি হয়েছে। যদি সন্দেহের তালিকা বলেন তাহলে খোকাবাবু মানে দাদার ছেলে অয়নও এর মধ্যে পড়বে। সেটা কিভাবে? আসলে অয়ন হলো দাদার দত্তক নেওয়া পুত্র। বৌদির বাচ্চা হওয়ার ব্যাপারে অনেক সমস্যা ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তিনি আর কখনো মা হতে পারবেন না। তো বৌদির দুর্দশা দেখে দাদা ঠিক করেন যে তিনি একটা ছেলেকে দত্তক নেবেন। আমি তখন সবে ম্যাট্রিক পাশ করেছি, এমন সময় অয়ন আমাদের বাড়িতে আসে। প্রথমে দাদা বৌদির শিক্ষায় অয়ন ভালোই মানুষ হচ্ছিল, তবে পরে কোনো একটা কারণে সে দিন দিন বউখে যেতে লাগলো। গত 3 বছরে হেন কোনো নেশা নেই যা অয়ন করেনি। সারাদিন নেশা করত, তারপর বাড়িতে এসে মার খেত। দাদা এমনিতে শান্ত ছিলেন, তবে একবার যদি তিনি রেগে যেতেন তাহলে সহজে যেত না। তো গত 2 মাস ধরে অয়নের মাথায় জুয়া খেলার নেশা চাপে। গোপনে বৌদির অনেক গয়না বিক্রি করে ও জুয়া খেলত। তো দাদা তো একদিন সেটা জানতে পেরে ওকে প্রায় মেরে ফেলার জোগাড় করে। শেষে আমি আর বৌদি দাদাকে আটকালাম। কিছুদিন ধরেই অয়ন আমার কাছ থেকে অনেক টাকা চাইছিল। আমি ওকে বারণ করে দিয়েছিলাম। একদিন আমি শুনতে পাই যে অয়ন নাকি দাদাকে খুন করার হুমকি দিয়েছে, টাকা দিচ্ছে না এইসব বলে। অবশ্য এই কথাগুলো কিন্তু নেশার ঘরেই বলেছিল। এইটুকু থেকে কিন্তু আমি ওকে সন্দেহ করছি কুন্তলবাবু। কুন্তল চায়ের শেষ চুমুকটা দিয়ে বলল, ঠিক আছে, আমি আজকের মতন আসছি। আমি কাল অথবা পরশু আবার আসবো নীলমাধব বাবু, ঠিক আছে? অবশ্যই, এখন তো আপনিই একমাত্র ভরসা। আমরা বাড়ি থেকে প্রস্থান করলাম। যাওয়ার সময় দেখলাম নকুলের মুখে এক অজানা ভয়। সেই আতঙ্ক ভরা মুখ কুন্তলেরও নজর এড়ালো না। রাতে খাওয়ার টেবিলে বসেছিলাম। সেনবাড়ির থেকে ফিরে এসে সন্ধ্যাবেলায় আর কিছু খাওয়া হয়নি, তাই ঠিক করলাম যে আজ তাড়াতাড়ি করে খেয়ে নেওয়াই যাক। কুন্তল সেই থেকে কিছু একটা ভেবে চলেছে। সম্ভবত নিজের মস্তিষ্কে এই কেসটার ব্যাপারে ছক কষে চলেছে। আমি বললাম, কি ভাবছো বলো তো তুমি? আজ ওখান থেকে আসার সময় নকুলের মুখটা দেখলে? কিছু একটা বলতে চাইছিল যেন ও, তবে কোনো কারণে হয়তো ভয় পেয়ে আছে। আমি বললাম, ওকে সম্ভবত কেউ ভয় দেখাচ্ছে, যার জন্য ও কিছু বলতে পারছে না। হতেই পারে। কাল আমরা একবার যাব সুদর্শন বাবুর সাথে দেখা করতে। ভদ্রলোকের কাজকর্ম শুনে বোঝাই যাচ্ছে যে তিনি বিশেষ সুবিধার পাত্র নন। আমাদের জানতে হবে সেদিন আসলে কি ঘটেছিল যে আর্যবাবু সুদর্শনবাবুর অনুষ্ঠান থেকে নেশা করে বাড়ি ফিরলেন, আবার তারপর ওনার এরকম আকস্মিক পরিবর্তন। না না, বেশ গোলমেলে কেস আছে, বুঝেছো? তাহলে ওই বাড়িতে কবে যাবে? সেন বাড়িতে যাওয়ার এখনো কোনো পরিকল্পনা করিনি। ওখানে গিয়ে আরেকটু জিজ্ঞাসাবাদ করতে হবে, বিশেষ করে আর্যবাবুর ছেলে অয়নের সাথে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি নিদ্রায় আমাদের শরীরকে সমর্পণ করলাম। সকাল সকাল আমি আর কুন্তল বেরিয়ে পড়লাম তিওয়ারি অ্যান্ড সন্সের উদ্দেশ্যে। সুদর্শন বাবুর যে বড় দোকান তা কলকাতাতেই অবস্থিত। ট্যাক্সি করে এসে আমরা সরাসরি নামলাম তার দোকানের সামনে। দোকানের ভিতরে ভীষণ রকমের ব্যস্ততা। সেই ভিড়কে পিছনে ফেলে আমরা সুদর্শনবাবুর অফিস ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাইরে তারই এক দারোয়ান দাঁড়িয়েছিল। সে ভেতর থেকে অনুমতি নিয়ে এলো। আমরা ভেতরে প্রবেশ করলাম। সুদর্শনবাবুর নামের সাথে চেহারার ভালোই মিল। বেশ মোটাসোটা, বেঁটে, আর মাথায় রয়েছে টাক, চোখে একটা চশমা। ভদ্রলোক যেন এতক্ষণ আমাদের জন্যই অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকতেই তিনি বললেন, আরে আসুন আসুন কুন্তলবাবু, বসুন বসুন।
আপনিও বসুন মনোময় বাবু, আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি আর কুন্তল অবাক হয়ে গেলাম। ভদ্রলোক আমাদের সম্বন্ধে কি করে জানলেন? যদি জেনেও থাকেন তাহলে আমাদের জন্য অপেক্ষা করছিলেন বলতে ভদ্রলোক কি ইঙ্গিত করলো? আপনি আমাদের কি করে চিনলেন, আর আপনি কি করে জানলেন যে আজকে আমরা আসব? কেন? আমায় তো নীলমাধববাবু বললেন। উনি বললেন দুজন ভদ্রলোক আমায় আর্যবাবুর খুনের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে আসবে। আর আপনাদের আমি খুব ভালোভাবেই চিনি, বিশেষ করে মনোময় বাবু। আপনার লেখা আমি খুব বড় ভক্ত, বুঝলেন? আমি একটু হাসলাম। আসলে কেউ আমার লেখার তারিফ করলে তাকে আমার খুবই ভালো লাগে। কুন্তলের চোখে কিন্তু শিকারী দৃষ্টি। সে বলল, আচ্ছা, বুঝলাম। আমাদের কিছু জিজ্ঞাসাবাদ করার আছে আর্যবাবুর খুনের ব্যাপারে। অবশ্যই, সে তো নিশ্চয়ই জিজ্ঞাসা করবেন। আমি তো আছি। তার আগে আপনারা বসুন তো, সেই থেকে দাঁড়িয়ে রয়েছেন। আর আপনারা চা খাবেন? আমরা সম্মতি জানিয়ে তার সামনে থাকা দুটো চেয়ার দখল করে বসলাম। সুদর্শনবাবু কোনো একজনকে চা আনার নির্দেশ দিলেন। আচ্ছা, আপনি তো একজন মারোয়ারি, তাহলে এত সুন্দর বাংলা কিভাবে বলছেন? সুদর্শনবাবু হাসি খুশি মানুষ। একবার হেসে তিনি বললেন, কুন্তলবাবু, আমি মারোয়ারি নয়। আমার মা হলেন বাঙালি আর আমার বাবা হলেন মারোয়ারি। প্রথমে আমি ব্যবসা গুজরাটে করতাম, তবে হাতে কিছু টাকা পয়সা আসার পর ঠিক করি যে এই কলকাতার মতো জায়গা ব্যবসা করার জন্য অতুলনীয়। আর যদি সেটা টেক্সটাইলের হয় তাহলে তো বাঙালিরা এতে বেশ আগ্রহী, ঠিক কি না কুন্তলবাবু? সে আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, এবার আসছি কাজের কথায়। আপনি আর্যবাবুকে কতদিন ধরে চেনেন? আমি ওনাকে চিনতাম বহুদিন ধরেই, তবে সেটা ব্যবসার খাতিরে। তবে ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি এই মাস 2-3 হবে। শুনলাম নাকি আপনার সাথে ওনার শত্রুতা রয়েছে। শত্রুতা তো ব্যবসাতে লেগেই থাকে কুন্তলবাবু, তবে আমি তার সাথে সেরকম শত্রুতা করার মতো কিছুই করিনি। আপনি ভুল বুঝছেন। আমি ব্যবসার ব্যাপারে বলছি না, আমি বলছি ব্যক্তিগতভাবে। কি বলছেন কুন্তলবাবু? তাহলে 1 মাস আগে জন্মদিনের অনুষ্ঠানের রাতে কি এমন হয়েছিল যে তারপর থেকে আর্যবাবু নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিলেন? আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সেদিন আপনাকে নিমন্ত্রণ করা হয়নি বলে আপনি আজ এসব বলছেন। কুন্তলের ঠান্ডা মাথায় পারদ ঢেলে দিলেন সুদর্শনবাবু। এতক্ষণে তার শান্ত গলা ভারী হয়ে গেল। সে বলল, সুদর্শনবাবু, আমি আপনার সাথে রসিকতা করতে আসিনি। আপনাকে যা বলা হচ্ছে তার যথাযথ উত্তর দিন। সুদর্শনবাবু কুন্তলের এই আকস্মিক পরিবর্তনে খানিকটা থতমত খেয়ে বলল, আসলে সেদিন আর্যবাবুর অনুষ্ঠানে আসতে বেশ দেরি হয়ে গেছিল। সঙ্গে এসেছিল ওনারই সেক্রেটারি কৌশিক নামে এক কম বয়সী ছেলে। অনুষ্ঠানে অনেক নামি নামি ব্যবসায়ীদের আমি আমন্ত্রণ করেছিলাম। সবার মতো আর্যবাবুও ওই অনুষ্ঠানে আনন্দ করছিলেন। এইটুকুই সেদিন হয়েছিল, আর বিশেষ কিছুই হয়নি। তাহলে সেদিন আর্যবাবু মদ্যপান করে বাড়ি গিয়েছিলেন কেন? যে আর্যবাবু কোনো কিছুতেই নেশা করতেন না, তাহলে সেদিন ওনার কি এমন হয়েছিল যে উনি নেশা করে বাড়ি ফিরলেন? কুন্তলবাবু, কে নেশা করবে আর কে করবে না সেটা আমি জানি না, তবে আমার এইটুকু মনে আছে সেদিন ওনাকে কৌশিকবাবু বেশ জোরাজুরি করছিলেন মদ্যপান করার জন্য। এই জন্যেই হয়তো। আমাদের কথাবার্তার মাঝেই বাইরে থেকে চা দিয়ে গেল একজন। চা খেতে খেতে কুন্তল বলল, আজ আর সেরকম জিজ্ঞেস করার কিছু নেই। আপাতত কিছুদিন শহরের বাইরে যাবেন না, তাতে আপনিই পুলিশের সন্দেহে পড়বেন। চা শেষ করে আমরা সুদর্শনবাবুকে বিদায় জানালাম। বাড়ি ফিরে কুন্তল আমায় জিজ্ঞাসা করলো, আচ্ছা মনোময়, তোমার সুদর্শনবাবুকে কেমন লাগলো? তা মন্দ না, হাসি খুশি ভদ্রলোক, আমার লেখাও পড়েছেন বললেন। তাহলে তুমি তার পাতা ফাঁদে
পা দিয়ে ফেলেছে। আমি অবাক হয়ে বললাম, কেন বলো তো? ভদ্রলোক অত্যন্ত ধুরন্ধর লোক এবং অত্যন্ত চালাক। ওনার বলা কথাগুলো যে কতটা সত্যি সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। এর কারণ বলাটা এই মুহূর্তে কঠিন, বুঝলে। তবে আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে আর্যবাবুর মৃত্যুর পেছনে তিনি কোনো না কোনোভাবে জড়িত। আমি বুঝলাম যে কুন্তল ঠিকই ধরেছে। লোকটা ভীষণ মিষ্টিভাষী, আর অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এইসব কেসে এই ধরনের ব্যক্তিদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। লোকটা কথার মাধ্যমে হয়তো আমার মন জয় করে নিয়েছে, তবে আমি কুন্তলের বুদ্ধিতেই বিশ্বাসী। আমি বললাম, কুন্তল, তাহলে কি কালকে কি করবে? কিছু ঠিক করলে? কালকের প্রধান কাজ আমাদের সেন বাড়িতে আরেকবার রওনা দেওয়া, আর হ্যাঁ, ওই কৌশিক নামে ছেলেটার সাথে কথা বলা। সুদর্শনবাবু আর নীলমাধববাবুর কথা শুনে বুঝলাম যে ওই ছেলেটি আর্যবাবুর অত্যন্ত বিশ্বস্ত সহকর্মী। ওর সাথে কথা বলাটা খুব জরুরি। তাড়াতাড়ি করে আমাদের একটা সূত্র দরকার, বুঝলে মনোময়। যাকে এখন রাত হয়েছে, এখনের মতো ঘুমিয়ে নেওয়াই ভালো। কুন্তলের কথা মতো ঘুমোতে চলে গেলাম। তবে আজ রাতে আমার সেরকম ঘুম এলো না। বুঝলাম কোনো এক অজানা অস্থিরতা আমার মনকে রীতিমতো গ্রাস করেছে। সকালটা কেটে যেতেই আমি আর কুন্তল রওনা দিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। সকাল থেকেই কুন্তলের মেজাজ বেশ ফুরফুরে হয়ে আছে। না হলে গতকাল সুদর্শনবাবুর অকারণ রসিকতায় কুন্তল যেভাবে মেজাজ হারিয়ে গেছিল, সেখানে ইচ্ছা করলে সে তার মুখের অবস্থা এক খুশিতে বিগড়ে দিতে পারত। সেক্ষেত্রে সুদর্শনবাবুর মুখের অবস্থা যে কি হতো তা ভাবলেই হাসি পেয়ে যায়। এইসব ভাবতে ভাবতে আমরা সেনবাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়ির বাইরে নৌকুল ছিল না। অনুমতি ছাড়া যাওয়া ঠিক হবে কিনা ভাবতেই দেখি আমাদের পেছনে নীলমাধববাবু হাঁটতে হাঁটতে আসছেন। তিনি হয়তো তখনও আমাদের লক্ষ্য করেননি। খানিক পর আমাদের দেখতেই বললেন, আপনারা তা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে চলুন। সে না হয় যাব। আপনি কোথায় গিয়েছিলেন? আর আপনার মুখটাই বা এরকম দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আমার আশঙ্কাটাই সঠিক হলো কুন্তলবাবু। দাদার সহকর্মী কৌশিক নামের ছেলেটা নিখোঁজ, আর সাথে সাথে বাড়ির সমস্ত কাগজ আর দলিল, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আমি আর কুন্তল প্রচণ্ড অবাক হয়ে গেলাম। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। এই কেসের এক বিরাট সন্দেহজনক ব্যক্তি যে তিনি নাকি এখন নিখোঁজ। কুন্তল নীলমাধববাবুকে জিজ্ঞাসা করলো, কি করে হলো? গতকাল আপনারা চলে যাওয়ার পর বাড়ির সবাই ফিরে আসে। আমাকে বৌদি বলল যে কৌশিক নাকি পুলিশ স্টেশন যায়নি। আমি এখন ওখান থেকেই আসছি। পুলিশ বলল যে কৌশিকের বাড়িতে নাকি তালা লাগানো। তারা অবশ্য খোঁজ শুরু করেছে। দেখা যাক কি হয়। চলুন, আপনারা বরং বাড়িতে চলুন। কুন্তল আর আমি এগিয়ে চললাম। ভেতরের বাগানে নানান রকমের ফুল ফুটে আছে। নকুল খুব ভালো করে এদের পরিচর্যা করেছে। বাড়ির ভেতর থেকে মৃত্যু কান্নার শব্দ ভেসে আসছে। বাড়িতে ঢুকতেই এক মর্মান্তিক দৃশ্য। সবাই ঘরের মেঝেতে আর্যবাবুর ছবির সামনে বসে শোক পালন করছে। আমার বেশ খারাপ লাগলো। কালকে আর্যবাবুর ঘরে দেখা তার ছবিতে আজ রজনীগন্ধার ফুলের মালা পড়েছে। খুবই অদ্ভুত এই পৃথিবী। যেই রজনীগন্ধার মালা বদল করে মানুষ বিবাহর মতো এক পবিত্র অনুষ্ঠানে লিপ্ত হয়, আবার সেই রজনীগন্ধার মৃত্যুতেই তার ছবিতে দেওয়া হয়। কুন্তল আর আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। আমরা এমন সময় এসে পড়েছি যে এই মুহূর্তে কোনো কাজের কথা বলা উচিত হবে না, তা ভালোই বুঝতে পারছি। নীলমাধববাবু, এখন আমাদের কাজের কথা বলা এই মুহূর্তে উচিত হবে না। কুন্তলবাবু, আমরা শোক পালন করলে তো দাদার আত্মা শান্তি পাবে না। বরং আমরা যদি তার খুনের অপরাধীকে ধরতে পারি, তাতে আমরা আর দাদার আত্মা সবাই শান্তি পাবে। এই কথাটা বলে নীলমাধববাবু এক মহিলাকে কিছু একটা বলতে গেলেন। মহিলাটি আমাদের কাছে এগিয়ে এসে বললেন, আপনি পারবেন ওই লোকটার খুনের অপরাধীকে ধরতে? আগেরবার আপনি সোনার মুকুট খুঁজে দিয়েছিলেন, এইবার কি আপনি পারবেন? বলুন না। হৈমন্তী দেবী, আপনি দয়া করে নিজেকে সামলান। দয়া করে ভেঙে পড়বেন না।
আমি নিজে সবটা দিয়ে চেষ্টা করব আপনার স্বামীর অপরাধীকে খুঁজতে। আপনি কি তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে পারবেন? হৈমন্তী দেবী স্তব্ধ হয়ে আছেন। আসলে দুঃখের একটা সীমা থাকে, সেই সীমা পার হয়ে গেলে আর কান্না আসে না। তিনি মাথা নাড়লেন। আপনি আমায় বলুন তো, সেদিন সকাল থেকে কি কি ঘটেছিল? উনি সেদিন অনেক দেরি করে ঘুম থেকে উঠেছিলেন। অন্যান্য দিন উনি অফিস গেলেও সেদিন উনি বলেন যে ওনার শরীরটা বিশেষ ভালো নেই, সেজন্য দুপুরের খাবারও তিনি খেতে আসেননি। দুপুর নাগাদ ওই গুলির আওয়াজ শুনতে পাই আমি। প্রথমে বুঝতে পারিনি যে ওই গুলির সূত্রপাত ওনার ঘর থেকে, তবে এটা বুঝতে পারি যে বাড়িতেই এই শব্দটা উৎপন্ন হয়েছে। যখন দেখি চারিদিকের পরিবেশ ঠিক আছে, তখন আমার মনে পড়ে ওনার কথা। ওপরে গিয়ে দেখি দরজা বন্ধ, ডাকলেও সাড়া দিচ্ছেন না উনি। তারপর অয়ন আর নকুল এসে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। দরজা ভেঙে দেখি সব শেষ, সব শেষ। আর্যবাবু সারাদিন মনমরা হয়ে থাকার কারণ কি বলে আপনার মনে হয়? ওই সুদর্শন বাবুর জন্মদিনের অনুষ্ঠানের পর থেকেই ওনার এরকম পরিবর্তন হয়েছিল। ঠিকভাবে কথা বলতো না, ভালো করে খেত না, কারোর সাথে মিশতো না। এমনকি যে লোকটা কোনোদিন অফিস না গিয়ে থাকতে পারতো না, সে নিয়মিত অফিস যাওয়া ছেড়ে দিল। শুধুমাত্র ওই কৌশিক বাবুর সাথেই উনি কথা বলতেন। সব দায়িত্ব ওর উপর উনি দিয়ে দিয়েছিলেন। আমি ওনাকে কিছু জিজ্ঞাসা করলেই বলতো, আমি ঠকে গেছি হৈমন্তী, আমার আপনজন আমায় প্রচণ্ড ঠকিয়ে দিয়েছে। কার ওপর আপনার এখন সন্দেহ হচ্ছে? সন্দেহ? আমি জানি না। আমার মনের অবস্থা এখন একদম ভালো নেই। দয়া করে এবার আমায় ছেড়ে দিন। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, নিজেকে একটু শক্ত করুন। পারলে একটু আপনার ছেলে অয়নকে ডেকে দিতে পারবেন? হৈমন্তী দেবী বেশ ভয় পেয়ে বললেন, অয়ন? না না, ও কিছুই করেনি, বিশ্বাস করুন। আমি শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করার জন্য ওকে ডাকতে বলছি, কিছু করেছে কিনা তা আমি বলছি না। নীলমাধববাবু পাশ থেকে বলে উঠলেন। আপনি একটু বসুন, আমি ওকে ডেকে নিয়ে আসছি। কিছুক্ষণ মধ্যেই নীলমাধববাবু একজন বছর 23-এর ছেলেকে নিয়ে এলেন। ছেলেটা সবেমাত্র যৌবনে পা দিয়েছে বোঝাই গেল। এমন সময় কেউ নিজের বাবাকে হারালে তার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, তবে ছেলেটার মনে যেন ঘটনাটা দাগ কাটতেই পারেনি। তা আমি ভালোই বুঝতে পারলাম। ফুর্তির জীবনে তার কাছে নেশাটাই হলো সব। অল্প বয়সে তার চোখে মুখে নেশার একটা সামান্য ভাব দেখা গেল। আরে অয়ন, বসো বসো, তোমার সাথে কিছু কথা আছে। অয়ন বিরক্তির স্বরে বলল, কি কথা? আপনাদের সাথে কোনো কথা আমার বলার থাকতে পারে না। থাকতে পারে। তোমার বোঝা উচিত যে এখন তোমার বাবার মৃত্যুর পেছনে কারণ খোঁজার দায়িত্ব আমাদের। তাই তুমি যদি আমাদের সাহায্য না করো, তাহলে সেক্ষেত্রে তোমাকেই আমরা দোষী মনে করব। অয়নের মুখে প্রচণ্ড রাগের একটা ছবি দেখা গেল। সে বলল, আপনি আমার বাড়িতে এসে আমাকেই হুমকি দিচ্ছেন। অয়ন, তোমাকে যা যা জিজ্ঞাসা করবে তুমি কিন্তু ঠিক তার উত্তর দেবে, নাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। নীলমাধববাবুর কথাতে মনে হয় কাজ হলো। তার মুখে একটা ভয়ের ছায়া দেখা গেল। আপনি বলুন, কি বলতে চান? নীলমাধববাবু আমার পাশ থেকে ফিসফিস করে বললেন, ছেলেটা আমায় জমের মতো ভয় করে, বুঝলেন মনোময় বাবু? ছেলেটা ভালো, তবে তার হঠাৎ বকে যাওয়ার কারণ আসলে দাদা নিজেই ছিল। আসলে তার আশকারাতেই ছেলেটার এমন অবস্থা হয়েছে। আচ্ছা অয়ন, আমি শুনেছি তুমি নাকি তোমার বাবাকে হুমকি দিয়েছিলে, এটা কি ঠিক? না, ওটাকে হুমকি বলে না। আমার মাথাটা সেদিন হঠাৎ গরম হয়ে গিয়েছিল, সেই জন্যই রাগের মাথায় আমি তাকে উল্টো পাল্টা বলে দিয়েছিলাম। রাগের মাথায় কেউ তার বাবাকে মৃত্যুর হুমকি দেয় তা জানতাম না। ওই লোকটা মরেছে, ভালো হয়েছে। আমি আর মা কত করে বলেছিলাম যে সবাইকে বিশ্বাস করতে নেই, তা শুনলেন না? উনি নিজের পাপের শাস্তি এখন পাচ্ছে। নীলমাধববাবু অপ্রস্তুত হয়ে পড়লেন।
আমতাবতা করে বললেন, হ্যাঁ অয়ন, নিজের বাবার সম্বন্ধে কেউ এরকম কথা বলে? ভালো করে কথা বলো। বিশ্বাস করতে নেই মানে? কাকে বিশ্বাস করতে নেই বলছো তুমি? নীলমাধববাবু আগ বাড়িয়ে বললেন, ও নিশ্চয়ই কৌশিকের কথা বলছি কুন্তলবাবু, ঠিক কি না অয়ন? হয়তো। আমি এখন আসছি, আমার আর ভালো লাগছে না। নীলমাধববাবু অয়নকে আটকাতে গেলে কুন্তল তাকে বারণ করলো, মানে সে এখন যেতে পারে। নীলমাধববাবু, আমরা এখন আসছি। এখানে আমাদের কাজ আপাতত মিটে গেছে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। ধন্যবাদ। তবে থাক, তার আর দরকার পড়বে না। আপনি বরং বাড়ির সবার পাশে থাকুন, আমরা চলে যেতে পারবো। নীলমাধববাবুকে বিদায় দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কেন জানি না মনে হতে লাগলো বাড়ির সবাই কিছু একটা লুকোতে চাইছে আমাদের কাছে। বাড়ির মূল দরজা থেকে বেরোতে যাব, ঠিক এমন সময় নকুল কিছুটা দূরে একটা গাছের আড়াল থেকে আমাদের ডাকলো। তার চেহারায় কালকে সেই রহস্যজনিত ভাব, কিছু একটা বলতে চাইছে সে। নকুল, তুমি কি আমাদের কিছু বলতে চাইছো? নকুল ঠিকভাবে কথা বলতে পারছে না। প্রচণ্ড উত্তেজনায় আর ভয়ের কারণে ওর মুখ থেকে কথাও বেরোচ্ছে না। আমার ব্যাগে সবসময় একটা জলের বোতল থাকে। ঘন ঘন তৃষ্ণা পাওয়ার অভ্যেস আছে আমার। সঙ্গে যা গরম পড়েছে তাতে ওইটুকু জলেও কোনো লাভ হয় না। আমি তার দিকে জলের বোতলটা বাড়িয়ে দিতেই ও এক নিঃশ্বাসে বোতলটা খালি করে দিল। আমি বললাম, নাও এবার বলো। নকুল বলতে শুরু করলো, বলছি বাবু, বড়বাবুর মৃত্যুর পেছনে কি আছে তা আমি জানি। কে আছে নকুল? বলো বলো, সময় নেই আমাদের হাতে। বাবু জবে থেকে ওই কি যেন বলে, ওই ওই সুদর্শন বাবুর জন্মদিনের ওখান থেকে ফিরলে তবে থেকে ওই কেমন জানি হইয়া যান। এগুলো আমরা সবাই জানি, তারপর থেকে বলো। বাবু ওই তবে থেকেই এক ভদ্রলোক রোজ আইতেন বাড়ির বাইরে, একটা গাড়ি কইরা আইতেন, আর ঠিক সেই সময় বড়বাবু বাইরে বেরোইতেন। আমি কিছু জিগাইলে আমাকে কইতো, ও তুই নিজের কাজ করগে। লোকটার সাথে তোমার বড়বাবুর কি কি কথা হতো তুমি জানো? কিছু কিছু শুনেছি বাবু। ও লোকটা কইতেন, বড়বাবুকে কইতেন, কবে দিচ্ছেন টাকাগুলা। সেই সময় বড়বাবু খুব ভয় পেয়ে যেতেন, আর বলতেন দিয়ে দেবো, কিছুদিন তাকে নাকি সময় দিতে হইবে। আমি জিজ্ঞাসা করলাম, নকুল, লোকটাকে কিরকম দেখতে তোমার মনে আছে? বাবু ভালো কইরা মনে নেই, তবে তবে লোকটার মাথায় টাক ছিল, আর সেরকম কিছু মনে নাই বাবু। কুন্তল আর আমি একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলাম। আমরা হয়তো দুজনেই বুঝেছি ওই টাক মাথার লোকটা কে। নকুল, আর কি যেন সব বলবে বলছিলে? বাবু ওই সেদিন আপনারা চলে যাওয়ার পর ওই বড়বাবুর সাথে থাকা ছেলেটা আসেছিল, কি যেন নাম ওনার, হ্যাঁ হ্যাঁ কৌশিক, কৌশিক সে এসেছিল। সে যাওয়ার পর ওনার সাথে ছোট বাবুর তুমুল ঝগড়া হয়। তারপর বাবু আমি ওনাকে আর ওই বাইরে আসতে দেখিনি। কি বলছো কি নকুল? এটাই সত্যি বাবু, আমি দরজায় সব সময় ছিলাম। এমন সময় পিছন থেকে কারো একজনের ডাকে আমরা সজাগ হয়ে গেলাম। কুন্তলবাবু, আপনারা এখনো বাড়ি যাননি? আমি কি আপনার কোনো সমস্যা করে দিলাম? আমার সাথে একটু দরকার ছিল নকুলের, তাই কথা বলছিলাম। নীলমাধববাবু আরো অপ্রস্তুত হয়ে পড়লেন। তিনি বললেন, আরে না না কুন্তলবাবু, আমি আপনাকে ওরকম কিচ্ছু বলতে চাইনি। আমি তো নকুলকে ডাকতে এসেছিলাম। দরজায় না দেখতে পেয়ে ভাবলাম হয়তো বাগান বাড়িতে আসবে, তাই আর কি। নীলমাধববাবুর কথা শেষ হতে না হতেই আমি বললাম, এদিকে বাগান বাড়ি আছে বুঝি? হ্যাঁ, অনেক পুরনো একটা আছে বই কি, তবে তা বহুকাল আগেই পরিত্যক্ত হয়ে গেছে। এখন সেখানে যত পোকামাকড় আর সাপখোপের বাসস্থান। আমি বললাম, ও আচ্ছা। তাহলে এখন আমরা আসছি নীলমাধববাবু। আমি নিজের সাধ্যমতো চেষ্টা করব কেসটা সমাধান করার জন্য। আমরা সেখান থেকে তখনকার মতো বিদায় নিলাম। মাথায় অনেক প্রশ্ন জড়ো হয়ে গেছে, তারা ভিড় করে দাঁড়িয়ে আছে। কেসটার যে কবে একটা সুরাহা হবে কে জানে। সেনবাড়ি থেকে ফেরার পর থেকেই কুন্তল কিছু একটা ভেবে চলেছে। ওর চিন্তার প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত পরিচিত। তাই আমি ওকে বললাম, কি ভাবছো কুন্তল, সুদর্শন বাবুর কথা? মনোময়, অনেক ভাবনা মাথায় আসছে, কিন্তু কোনটা আগে ভাববো সেইটা বুঝতে পারছি না। মানে? সুদর্শন বাবুর সাথে যে এই কেসের
একটা বড় যোগসূত্র রয়েছে, তা আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম। ব্যক্তি যে গভীর জলের মাছ তা বুঝতে আর বাকি নেই। আর এটাও বোঝা যাচ্ছে যে খুনি উনি ছাড়া আর কেউ নন। মনোময়, তুমি ভুল করছো। খুনি যে কে এখনো তা আমার কাছে স্পষ্ট নয়। তবে সে যেই হোক, তার কাছে পৌঁছতে গেলে আমাদের একজনকে খুব দরকার, বুঝলে? কাকে? সে ছাড়া আর কেউ এই কেসে সুরাহা করতে পারবে না। কি করে? সবাই, এমনকি পুলিশও সন্দেহ করছে যে কৌশিকই খুনি। আবার সে নাকি আর্যবাবুর সহকর্মী ছিল, যার জন্য তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। তাই হতেই পারে আর্যবাবুর অসহায় মানসিকতার সুযোগ নিয়ে সমস্ত সম্পত্তি, দলিল, বাড়ির কাগজ সে সব লিখিয়ে নিয়েছে। এটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তুমি দেখো, একজন এত বড় ব্যবসায়ী কখনো একজন কম বয়সী ছেলেকে সহকর্মী হিসেবে নিযুক্ত করতো না। আর যদিও বা ছেলেটা বিশ্বাসঘাতকতা করে, তাহলে ওই দলিল নিয়ে সে করবেটা বা কি? তাকে তো বাড়ি বিক্রি করতেই হবে, তখন তো সে ধরা পড়ে যাবে। আমি কুন্তলের যুক্তিতে মাথা নাড়িয়ে বললাম, তাহলে এখন উপায়? উপায় একটাই, ছেলেটাকে খুঁজতে হবে। তাকে খুঁজতে পারলেই আশা করছি এই কেসের সমাপ্তি ঘটবে। সকাল সকাল হাত মুখ ধুয়ে চায়ের অপেক্ষায় বসে আছি। এখনো পর্যন্ত সামনের কোনো পদক্ষেপ পরিকল্পনা করা হয়নি। কুন্তল বরাবরের মতোই খবরের কাগজ হাতে নিয়ে বসে আছে। ঠিক এমন সময় দরজার ওপারে কারো একজনের আগমনের শব্দ পেলাম। আমাদের উপস্থিতি জানান দিলেন তিনি। আমি গিয়ে দরজা খুলতেই দেখি অয়ন। হঠাৎ তার এরকম সময় আসার কারণ ঠিক বুঝতে পারলাম না, তাই তাকে জিজ্ঞাসা করলাম, অয়ন, তুমি এই সময়? অয়নের চোখে মুখে আতঙ্কের ছাপ লক্ষ্য করা গেল। সে বলল, ও, অনেক বড় সর্বনাশ হয়ে গিয়েছে আমাদের বাড়িতে। কি হয়েছে? নকুল কাকু খুন হয়েছে। ওর পেটে কেউ ছুরি চালিয়েছে। আজ সকালে নকুল কাকুর দেহ উদ্ধার করি আমি। বরাবর সকালে ঘুম থেকে উঠে আমার বাগানে ঘোরার অভ্যেস রয়েছে। আজও সেরকম ভাবেই আমি বাগানে ঘুরছিলাম। বাগান বাড়ির দিকটা আসতেই আমার চোখে পড়ল নকুল কাকুর দেহ। বাড়ির সবাই প্রচণ্ড ভেঙে পড়েছে। পুলিশ এসেছিল, তবে আমি জানি যে ওরা কিছুই করতে পারবে না। আমি কালকে আপনাদের কাজকর্ম দেখেছি, আর আমি জানি যে আপনারা পারবেন আমার বাবার আর নকুল কাকুর খুনিকে ধরতে। আসলে বাবার প্রতি আমার কোনো রাগ ছিল না, রাগ আমার ওনার কাজকর্মের উপর ছিল। আমি ওনাকে অনেক করে বলেছিলাম যে অজানা কাউকে বিশ্বাস করো না, তবে তা উনি শুনলেনই না। কাল রাতে মা আমায় অনেক বুঝিয়েছেন, আর আমি বুঝেছি যে এত কাল ধরে যে জীবনযাপন আমি করছিলাম তা যে কোনো ভদ্র ছেলে করে না, আমি তা বুঝেছি। কুন্তল আর আমি সমস্ত কথাগুলো শুনে প্রচণ্ড চমকে উঠলাম। আমাদের একমাত্র যে সাহায্য করতে পারত সে হলো ওই নকুল। সে কিনা মারা গেল। অয়ন, আমরা এখনই যাব তোমার সাথে। ব্যাপারটা যে এত গুরুতর হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। সেই ভালো, আপনারা বরং এক্ষুনি চলুন, বিপদকে আর বাড়তে দেওয়া যায় না। আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছালাম সেন বাড়িতে। বাড়ির বাইরে দুটো পুলিশের গাড়ি চোখে পড়ল। তদন্ত তারা এখনো চালিয়ে যাচ্ছে। বাড়ির বাগানের ডান দিকে অনেক মানুষের ভিড় চোখে পড়ল। দূর থেকে দেখা যাচ্ছে পুরনো আমলের একটা বাড়ি। বুঝলাম কালকে নীলমাধব বাবু ওইটার কথাই বলছিলেন। আমরা এগিয়ে গেলাম ওই জনসমাবেশের দিকে। আমাদের দেখতে পেয়ে দূর থেকে এগিয়ে এলেন নীলমাধব বাবু। তার মুখেও চিন্তার এবং হতাশার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। কুন্তলবাবু, কি যে হচ্ছে! এ নিয়ে দুটো খুন। কি করে হলো তা আমি সবটাই শুনলাম অয়নের মুখে। আমার এখনো তদন্ত করার প্রয়োজন আছে। আমি দেখছি কতটা কি করতে পারি। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনে পুলিশের দুজন হাবিলদার দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের মতো করে তদন্ত করছে। হাঁটতে হাঁটতে আমরা ক্রমে বাগান বাড়িটার কাছে পৌঁছে গেলাম। বাগান বাড়িটা এখনো পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। চাইলেই কেউ এটাকে পুনরায় মেরামত করে বাসের উপযুক্ত করে তুলতে পারে। বাড়িটার দরজার কাছে এগিয়ে এলো কুন্তল। বেশ কিছুক্ষণ ধরে সে সেটাকে পর্যবেক্ষণ করলো। সামান্য একটা ক্ষীণ হাসির রেখা দেখা গেল তার ঠোঁটের কোণে।
কিছু একটা যেন দেখতে পেয়েছে বা বুঝতে পেরেছে। আমি তখন তাকে আর কিছু না বলে এগিয়ে যেতে লাগলাম। কুন্তলবাবু, বাড়ির ওই অংশের দেওয়ালটাতে বাবার ঘরটা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন? এই বলে সে তার আঙুল নির্দেশ করলো ওপরের একটা নীল জানলার দিকে। জানলাগুলো বেশ বড়, তাই ওখান থেকে আর্যবাবুকে মারাও খুব সহজ। তবে এতটা উঁচুতে উঠে তাকে মারা প্রায় সম্ভব নয়, অর্থাৎ অন্য কোনো কারণ আর্যবাবুর মৃত্যুর পিছনে দায়ী। অয়ন, তুমি আমার একটা কাজ করতে পারবে? কি কাজ আপনি বলুন। তুমি এই বাগান বাড়ির চাবি আমায় জোগাড় করে দিতে পারবে? চেষ্টা করতে পারি, তবে কেন? সেসব পরে বলবো। তুমি আমায় বিশ্বাস করতে পারো, তবে চেষ্টা করলে হবে না, তোমাকে এই কাজ করতেই হবে। আর হ্যাঁ, সবার চোখের আড়ালে কিন্তু তোমায় এই কাজ করতে হবে। কাউকে জানতে দিলে চলবে না যে তুমি এই বাড়ির চাবি নিয়ে এসেছো। আপনি অপেক্ষা করুন, আমি আসছি। অয়ন চলে গেলে আমি কুন্তলকে জিজ্ঞাসা করলাম, বাগান বাড়ির চাবি নিয়ে কি করবে তুমি? দেখোই না মনোময়, একটা কিছু তো আছেই। কিছুক্ষণের মধ্যেই অয়ন চাবি নিয়ে ফিরে এলো। মাকে প্রথমে জিজ্ঞাসা করতেই বলল যে কাকুর কাছে আছে। লুকিয়ে লুকিয়ে কাকুর ঘরে যাই, ঘরটা খোলাই ছিল, আলমারির আড়ালে একটা বাক্সে চাবিটা ছিল, আর তারপরে নিয়ে চলে এলাম। দারুণ কাজ করেছো তুমি। কুন্তল, তুমি কি করতে চাইছো বলো তো? ওই বিষাক্ত পোকামাকড়দের আস্তানার মধ্যে গিয়ে বিপদ ডেকে এনে কি কোনো লাভ আছে? এই সামান্য বিপদটা না নিলে হবে না। আমরা আবার এগিয়ে গেলাম বাগান বাড়িটার কাছে। এই বাড়িটা লম্বায় অনেকটা বড়, চওড়ায় খুব একটা নয়। বাড়িটা দীর্ঘদিন পরিত্যক্ত হওয়ার ফলে বাড়ির দেওয়ালের ফাটলে আনাচে কানাচে যত আগাছার বাসা নিয়েছে। কুন্তল তালাটা খুলল। একটা ব্যাপার লক্ষ্য করলাম, বাড়িটার মূল দরজায় তালাটা অনেকটা নতুন, কারণ পুরনো তালা হলে তাতে এত কালো মরচে ধরে যেত যে দেখলেই বোঝা যেত। তবে যে কাল নীলমাধববাবু আর নকুলবাবু বলল এই বাড়িতে কেউ আসে না, তবে আবার বহুকাল বাদে কোনো বন্ধ বাড়ির দরজা খুললে যে একটা অন্যরকম দুর্গন্ধ বেরোয় তা কিন্তু বোঝা গেল। আমি কুন্তলকে বললাম, কুন্তল, এই বাড়িটাকে দেখে তো মনে হচ্ছে না যে এটা বহুকাল বাদে খোলা হলো, বরং যেন এই বাড়িটা প্রায় খোলা হয়েছে। তুমি ঠিকই ধরেছ। আর হ্যাঁ অয়ন, তুমি একটা টর্চ এনে দিতে পারবে? কিছুই তো দেখা যাচ্ছে না। অয়ন টর্চ আনতে চলে গেল ভেতরে। বাড়িটার ভেতরে প্রচণ্ড অন্ধকার। অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যে কি আছে ভেতরে। অয়ন কিছুক্ষণ বাদে টর্চ হাতে ফিরে এলো। কুন্তল টর্চ জ্বালতেই দেখলাম যে বাড়ির ভেতরটা অনেক বড়। বাড়িটা প্রথমত একতলা, তারপর ভীষণ লম্বার জন্য বাড়িটাকে ভিতর থেকে অতিকায় দেখাচ্ছিল। বাড়িতে দুটো ঘর, তাও সেগুলো ছোট ছোট। একদম সামনের দিকে খানিকটা মঞ্চের মতো করা আছে। সম্ভবত এককালে এখানে নাচ গান হতো। তবে সব জায়গায় এত বন আগাছা জন্ম নিয়েছে যে বাড়িটার বেশি ভেতরে যাওয়া সম্ভব নয়। কুন্তলের কথা অনুযায়ী আমরা বাড়ির প্রথম ঘরটা খোলার জন্য এগিয়ে গেলাম, তবে সেটাকে শত চেষ্টার পরও খোলা গেল না। বহু কাল ধরে সেটাকে না খোলার জন্য কোনো কারণে আর খুলছে না। এবার আমরা এগিয়ে গেলাম দ্বিতীয় দরজাটার দিকে। সেটাতে একবার হ্যাচকা টান মারতেই দরজাটা খুলে গেল। কুন্তল তার হাতে থাকা টর্চের আলো তুলে ধরল। সেই আলোতে আমরা দেখলাম যে ঘরের মাঝে একটা চেয়ার, আর তার পাশে পড়ে আছে কিছু দড়ি। আমাদের আন্দাজটাই সঠিক, এই ঘরে কিছু না কিছু হয়েছে। আমি বললাম, কুন্তল, তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। এই ঘরেই কৌশিককে বেঁধে রাখা হয়েছিল। তবে এখন এটা জানতে হবে কে কে বেঁধে রেখেছিল। তাহলে ওই ছেলেটা অপরাধী নয়? হয়তো নয়, এর সম্ভাবনা সবচেয়ে কম। আর কে যে আসল অপরাধী তা আজ রাতেই প্রমাণ হবে। অয়ন, তোমাকে যে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? আগে বলো, বিকেলের দিকে এদিকে কেউ আসে না তো? না না, এই দিকে সেরকম কেউই আসে না, তবে নিতাই মাঝে মাঝে আসে।
ও প্রায়ই হাওয়া খেতে এই দিকেই আসে। তাহলে শোনো, আজ বিকেলে আমি আর মনোময় এখানে আসব, আর এই বাড়িরই একটু পাশে করে লুকিয়ে থাকব। তুমি মনে করে সন্ধ্যার সময় চলে এসো। আর হ্যাঁ, সাথে করে 2টো টর্চ আর একটা মশা মারা ধূপ আনবে। আমার মনে হচ্ছে অপরাধী হয়তো তোমাদের ফাঁসাতে চাইছে, নয়তো অন্য কিছু ব্যাপার রয়েছে এর পেছনে। এসব কিছুই জানা যাবে আজ রাতে। যে অপরাধী সে আজই আসবে। মনোময়, তুমি এখন বাড়ি যাও, আমি একটা কাজ মিটিয়েই আসছি। আমি বললাম, কি কাজ? একবার থানায় যেতে হবে, সব কিছু জানিয়ে দিয়ে আসবো ওদের, আর বলে আসবো সন্ধ্যার দিক করে যেন ওরা বাড়ির বাইরেই থাকে। বেগতিক বুঝলেই যেন ওরা আমাদের সাহায্য করতে পারে। ঠিক আছে, সাবধানে যেও। আমি বাড়ি ফিরে এলাম। আজ সারাদিন যে পরিশ্রম হয়েছে তার কথা ভেবেই খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তবে আসল ব্যাপারটা হচ্ছে, কুন্তল এখনো ফিরে আসেনি। বেলা 12টা বাজতে চলল, এখনো ফিরল না। সেই কোন সকালে বলে গেল যে থানায় যাচ্ছি, এতক্ষণ লাগে? আমি বেরোলাম থানার উদ্দেশ্যে, কারণ বাড়িতে চুপ করে বসে থেকে তো লাভ নেই। থানায় পৌঁছতে লাগলো আধ ঘন্টা মতো। ওখানে পৌঁছে আমি খোঁজ করতে লাগলাম বীরেন বাবুর। তবে একজন হাবিলদারের কাছে শুনলাম যে উনি নাকি ছুটিতে আছেন। আমি তো ফ্যাসাদে পড়লাম। চুপ করে থানার ভেতরে থাকা একটা চেয়ারে বসে পড়লাম। চিন্তা হতে লাগলো, এখন কি করব, কার কাছে যাব? আমায় হতাশ বসে থাকতে দেখে সামনের থেকে কারো এক ডাকে আমার হুঁশ ফিরে এলো। একজন পুলিশের আধিকারিক। উনি আমায় বললেন, আমার নাম ধৃতিমান সান্যাল। আর আপনি তো মনোময় বাবু, মানে কুন্তলবাবুর বন্ধু। আপনি কি কিছু বলবেন? আমার আমার বন্ধু মানে কুন্তল, সে কি এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল, তবে সে তো কোন সকালে আমার সাথে কথা বলেই চলে গেছিল। আমি থমকে গেলাম। এই আশঙ্কাই আমি করছিলাম। আমি বললাম, কিন্তু ও তো এখনো বাড়ি ফেরেনি। কি? আপনারা আপনারা দয়া করে কিছু করুন। সে তো অবশ্যই। আমার মনে হচ্ছে কি এটা কোনো দুষ্কৃতীদেরই কাজ। ওরা কোনোভাবে কুন্তলবাবুকে অপহরণ করে নিয়েছে। আপনি এখন সাবধানে বাড়ি ফিরে যান। কুন্তলবাবুর কিছুই হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আজ বিকেলেই আপনি পৌঁছে যাবেন। আর হ্যাঁ, চেষ্টা করবেন সবার চোখের আড়ালে থাকতে, ঠিক আছে? ঠিক আছে। দুপুরে আর ঘুম এলো না। চিন্তাতে মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। নীলিমা দুপুরে কিচ্ছু খায়নি। কুন্তলের জন্য চিন্তা করছে সে। সেই থেকে কেঁদে চলেছে। আমিও সেরম কিছু খাইনি। প্রত্যেক দিন ওষুধ খাই, তাই বাধ্য হয়ে সামান্য কিছু মুখে দিয়েছি। আসলে কুন্তলকে ছেড়ে মাঝে মাঝে এরম আমায় করতে হয়েছে। কখনো কখনো তো কুন্তলের প্রচণ্ড প্রাণের ঝুঁকি ছিল, তখনও আমি ওকে বাঁচিয়েছি। তবে আজ কেন জানি না প্রচণ্ড ভয় লাগছে। দেখা যাক কি হয়। বিকালে আমি একাই রওনা দিলাম সেনবাড়ির উদ্দেশ্যে। নিজের মনকে শক্ত করে বুঝিয়ে নিয়েছি যে আমায় পারতেই হবে, তবে সে যে করেই হোক। সেনবাড়ির সামনে পৌঁছাতেই লক্ষ্য করলাম যে বাড়ির সামনে কেউ নেই। তবে আমি কোনো রকম ঝুঁকি নিলাম না। ফটকের পাশগুলো দেখতে থাকলাম কোন দিক দিয়ে পাঁচিল টপকানো যাবে কিনা। এক জায়গায় পাঁচিলের একটা অংশ ভেঙে গেছে, সেখান থেকে চেষ্টা করলে ওপারে যাওয়া যেতে পারে। এই ভেবে দুবার চেষ্টা করে ব্যর্থ হলে তার পরের বার শেষ পর্যন্ত পাঁচিল টপকানো গেল। যেখানে আমি নামলাম সেখানটা বনে ভর্তি। সম্ভবত এটা বাড়ির পেছনের দিকটা। আমি হাঁটতে শুরু করলাম। এই দিকটা বাগানের অংশে পড়ে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে যেন সেনবাড়িটা কত বড়। কিছুটা হাঁটার পর পৌঁছালাম বাড়িটার কাছে। সেখানে কাউকে দেখা যাচ্ছে না। বাড়িটার একটা ভাঙা জানলা দিয়ে উঁকি মারলাম, না, কেউ নেই। এই ফাঁকা জায়গায় যে কিভাবে সময় কাটাবো কে জানে। কুন্তল থাকলে গল্প করে সময়টা কেটে যায়, একা থাকলে সেইটা আর হয় না। ধীরে ধীরে সন্ধে হতে লাগলো। এমন সময় দূর থেকে কারো এই দিকে আসার পায়ের আওয়াজ শুনতে পেলাম। ভালো করে লুকিয়ে পড়লাম একটা গাছের পেছনে। পায়ের আওয়াজটা আরো জোরে শোনা যেতে লাগলো।
একটা ক্ষীণ ও ধীর গলার স্বর শুনতে পেলাম। কুন্তল বাবু, ও কুন্তল বাবু, মনোময় বাবু। আমি বুঝতে পারলাম এটা অয়নের গলা। সঠিক সময় সে এসেছে। আমি আস্তে গলায় বললাম, এদিকে এসো। অয়ন আমার কাছে এলো। আমার সাথে কুন্তলকে না দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, আপনি একা? কুন্তল বাবু কোথায়? আমি ওকে সমস্ত ঘটনা খুলে বললাম। ও বিশ্বাসই করতে পারছে না যে আমাদের একমাত্র মস্তিষ্ক নিখোঁজ হয়ে গেছে। ধৃতিমান বাবু কখন আসবে? আমি বললাম, এতক্ষণে তো চলে আসার কথা, তবে ওরা ফটকের বাইরে থাকবে। বেগতিক না দেখলে ওরা আসবে না। আমরা চুপ করে বসে রইলাম। রাত 9টা বাজতে চলল। আমার ভয় হতে লাগলো। আদৌ ওরা আসবে তো? যদি না আসে তাহলে কি হবে? কোথায় খুঁজবো আমি কুন্তলকে? কি জবাব দেবো আমি বৌঠানকে? এইসব ভাবতে ভাবতে চোখের কোণে জল নেমে এলো। এমন সময় আমার কাঁধটা ধরে অয়ন নাড়িয়ে দিল। একটা শব্দ শুনতে পাচ্ছেন মনোময় বাবু? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি বললাম, হ্যাঁ, একটা গাড়ির আওয়াজ পাচ্ছে, তাই না? অয়ন উত্তেজিত হয়ে আনন্দ সহকারে বলল, আমাদের শিকার তাহলে আজ আসছে, কি বলেন মনোময় বাবু? আমি বললাম, একটু চুপ করো, আগে নিশ্চিত হয়ে যাওয়া যাক এটা ওরাই কিনা। আরো কিছুক্ষণ এইভাবে কাটার পর দেখতে পেলাম কিছু লোক এই দিকেই, এই বাড়ির দিকে আসছে। যাক, শেষ পর্যন্ত ওরা এলো। এখন পরিকল্পনা অনুযায়ী সবকিছু ভালো ভালোই মিটলে হয়। লোকগুলো দরজা খুলে বাড়ির ভেতর পৌঁছে গেল। আমার একটু খটকা লাগলো, চাবি ওরা পেল কোথায়? আমি অয়নকে জিজ্ঞাসা করলাম, অয়ন, ওরা চাবি কোথায় পেল? হয়তো অন্য কোনো একই চাবি হবে। আমরা যে গাছের গুড়ির পিছনে লুকিয়েছিলাম তার সামনে থাকা ভাঙা জানলায় ভেতরের দিকে ঘরের একটা আলো জ্বলে উঠল। আমি বললাম, অয়ন, তুমি তাড়াতাড়ি করে ধৃতিমান বাবুদের, মানে পুলিশদের ডেকে আনো। অয়ন চলে গেলে আমি জানলা দিয়ে আমার মুখটা বাড়ালাম। হঠাৎ দেখি তীব্র আলোর রেশ আমার চোখে ধাঁধা লাগিয়ে দিয়েছিল। চোখটা একবার মুছে ভেতরে তাকালাম। এটা আমি কাকে দেখছি? এটা যে সুদর্শন বাবু। আমি জানতাম, কুন্তলও জানতো যে এই লোকটারই হাত রয়েছে এর পিছনে। তবে কি সেই অপরাধী? মনে তো হয় না। তারপর আমি যাকে দেখলাম তাতে আমার সবকিছুতেই অবিশ্বাস হতে শুরু করলো। যাকে দেখে আমার গায়ের রক্ত জল হয়ে গেল সে আর কেউ নয়, নীলমাধব বাবু। তবে এই সেই শয়তান যে এই কাণ্ডগুলোর মূল মাথা। চেয়ারে বসে রয়েছে একটা, সে সম্ভবত কৌশিক, যাকে সবাই অপরাধী ভেবেছিল। তবে কুন্তল, কুন্তল কোথায়? কিছু হলো না তো ওর? উত্তেজনায় কি করব না বুঝতে পেরে ছুটে চলে গেলাম বাড়ির ভেতরে। দরজাটা খোলাই ছিল, বাইরে কেউ নেই। ঢুকে পড়লাম। হাতে টর্চ ছিল না। আলোর উৎসকে দেখে তার দিকে ছুটতে লাগলাম। ঘরটার কাছে পৌঁছে দাঁড়িয়ে গেলাম। দরজাটা খোলা ভেতর থেকে, তাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। উঁকি মেরে গোটা ঘরটা এক মুহূর্তের জন্য চাক্ষুষ করে দেখলাম যে ঘরের ভেতর রয়েছে নীলমাধব বাবু, সুদর্শন বাবু আর কৌশিক। কুন্তলকে সেখানে সত্যি দেখা গেল না। আমি কান পেতে তাদের কথাগুলো শুনতে লাগলাম। কেউ যেন বলছে, দলিলটা দিবি কিনা বল, তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। বুঝতে পারলাম যে এটা নীলমাধব বাবুর গলা। তবে আমি ভাবতে লাগলাম, কুন্তল কোথায় গেল? ওরা কিছু করে দেয়নি তো ওকে? আবার কান পাতলাম। এবার বলছে, এইটুকু ছেলের পেটে পেটে এত? আর্যবাবুর হয়ে কাজ করে তোর কি হলো? বরং ওইটা আমাদের দিয়ে দে, তাতে তোকেও আমরা কিছু টাকা দেব। দিবি কিনা বল। কিছুতেই তোদের মতো শয়তান লোকেদের হাতে আমি কখনোই দলিলটা দেব না। তোরা আমার বাবার তুল্য মানুষটাকে মেরেছিস, সাথে ওই নির্দোষ দারোয়ানটাকে। কি দোষ ছিল ওদের?
লোকগুলো হাসতে লাগলো। ওরা কথাবার্তা বলছিল, ঠিক এমন সময় কেউ একজন আমার পিঠে হাত লাগলো। চমকে উঠলাম, ভয় আমার হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইল। পিছন ফিরে তাকাতেই দেখি কুন্তল। আমি প্রচন্ড চমকে গেছি। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কি করা উচিত তাও বুঝতে পারছি না। আমি আর কুন্তল বাইরে বেরিয়ে এলাম। আমি বললাম, তুমি তুমি এখানে কি করে এলে? তুমি কি জানো সারা দিন আমি তোমায় কত খুঁজেছি? সব বলবো বন্ধু, তবে আগেই শয়তানগুলোর শায়েস্তা করতে হবে। আমি অনেকক্ষণ হলো অয়নকে ধৃতিমান বাবুদের ডাকতে পাঠিয়েছি, এখনো তো এলো না। ওই দেখো। এই বলে কুন্তল নিজের একটা আঙুল দূরে নির্দেশ করলো। দূরে তাকাতেই দেখলাম কয়েকটা টর্চের আলো এইদিকেই আসছে। আমার বুঝতে বাকি রইল না যে এরা ধৃতিমান বাবুর লোক। ভেতরে ভেতরে যে ভয়ের জন্ম নিয়েছিল তা ক্রমে সাহসে পরিণত হলো। লোকগুলো আমাদের কাছে এগিয়ে এলো। ওদের মধ্যে ছিল অয়ন ও ধৃতিমান বাবু। কুন্তল বাবু, আপনি এখানে কি করে এলেন? আপনি তো নিখোঁজ হয়ে গেছিলেন। ঋতিমান বাবু, আমি সবাইকে সব কিছু বলবো, তবে সেটা পরে। এখন এই মুহূর্তে আমাদের ওই লোক দুটোকে ধরতে হবে। লোক দুটোকে বলতে কে কে? সেটা গিয়েই দেখতে পাবে। আগে চলো, প্রশ্ন পরে করা হবে। আমরা বাড়ির সামনে চলে এলাম। বাড়ির ভেতর থেকে এবার একটা চাপা চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আমরা দৌড়ে পৌঁছে গেলাম ঘরটার কাছে। বেশি কিছু না ভেবে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে দেখি আর এক অবাক করা কাণ্ড। মেঝেতে লুটিয়ে আর্তনাদ করছে সুদর্শন বাবু। কেউ ওর হাঁটুতে গুলি করেছে। কৌশিক চেয়ারে মুখ বাঁধা অবস্থায় বসে আছে। আমাদের হঠাৎ আগমনে নীলমাধব বাবু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গুলি ছুটতে লাগলো। ধৃতিমান বাবু তার তুফল কৌশলের সাহায্যে তার হাতে একটা গুলি করল। হাবিলদার, এই দুটোকে এক্ষুনি ধরো। আমি গিয়ে কৌশিকের মুখের বাঁধক কাপড়টা খুলে দিলাম। সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দূরে দাঁড়িয়ে সব দেখছিল অয়ন। ওর চোখে জল। নিজের প্রিয়জনের কাছে ঠকে গেলে যে কি কষ্ট হয় তা এখন বুঝছে অয়ন। যদি আমি বাবার পাশে এসে দাঁড়াতাম, তাহলে আজ হয়তো আমার বাবা আমাদের ছেড়ে চলে যেত না। আমি এরকমই একটা আশঙ্কা করেছিলাম। আমার বাবা এত ভালো মানুষ ছিল বলেই সবাই তাকে বিভিন্নভাবে ঠকিয়ে দিয়েছে। তুমি নিজেকে সামলাও। দেখো, যা হওয়ার তো হয়েই গেছে। তোমার বাবার আত্মা শান্তি পেয়েছে, এটাই সবচেয়ে আনন্দর, তাই না? অয়ন, তুমি ভেঙে পড়ো না। আপনারা তো জানতে চাইছিলেন যে কি করে কি হলো, এর পেছনে আসলে ঘটনাটা কি। অবশ্যই কুন্তলবাবু। যখন বলতেই হবে তখন সবাইকেই বলা ভালো। আপনারা সবাই চলুন সেনবাড়ি, ওখানেই সব কিছু আপনাদের বলবো। রাত এই মুহূর্তে 10টা। চারিদিকটা নিস্তব্ধ। দূরে একটা পেঁচা ডেকে চলেছে। আমরা সবাই সেন বাড়িতে চলে এসেছি। ওপর থেকে সবাই নেমে এসেছে কুন্তলের মুখে ঘটনার বিবরণটা শুনবে বলে। আমি বললাম, এবার বলতে শুরু করো কুন্তল। আপনারা সবাই জানতে চাইছিলেন না আর্যবাবুর মৃত্যুর পেছনে কে দায়ী। সেটা হলো এই সুদর্শন বাবু আর তার ভাই নীলমাধব বাবু। এবার কি করে আর্যবাবুকে নীলমাধব বাবু মারল সেটার আমি সবটাই শুনেছি যখন আমাকে এরা অপহরণ করছিল। তার আগে বলি, সেদিন রাতে, মানে সুদর্শন বাবুর জন্মদিনের রাতে কি হয়েছিল। নীলমাধব বাবু আমাদের বলেছিলেন যে তার শরীর খারাপ হয়েছিল, সেই জন্য তার বদলে নাকি কৌশিক যায়। আসলে এটা পুরোটাই মিথ্যে কথা। সেদিন কৌশিক যায়নি, গিয়েছিলেন নীলমাধব বাবু, আর সাথে করে নিয়ে গেছিলেন এই বাড়ির দলিলের সমস্ত কাগজ। আসলে আর্যবাবু এই বাড়ির প্রধান ছিলেন। তার বাবা তাকেই এই বাড়ি আর সম্পত্তি লিখে দিয়ে যান। তিনি আর সুদর্শনবাবু ঠিক করেন যে আর্যবাবুকে জোর করে নেশা করিয়ে তাকে দিয়ে সমস্ত কাগজ সই করিয়ে নেবেন, আর কাজটা হয়েও যায়। এতে সুদর্শনবাবুও বাড়ির অর্ধেক সম্পত্তি পাবেন, এই কথাটাও ঠিক হয়ে যায়। পরদিন আর্যবাবু যখন জানতে পারেন যে তার নিজের ভাই তার সাথে বেইমানি করেছে, তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন। নিয়মিত অফিসে যাওয়া ছেড়ে দেন তিনি তার ভাইকে প্রচণ্ড ভালোবাসতেন। তার ভাই যে তাকে এইভাবে ঠকাবে তা তিনি মানতে পারেননি। এমন সময় সুদর্শনবাবু মাঝে মাঝেই তার কাছে দেখা করতে আসতেন এবং তার অংশের টাকা চেয়ে যেতেন। তবে আর্যবাবু প্রত্যেকবারের মতনই তার কাছে সময় চাইতেন।
পরে তিনি এই সব কথাগুলো বলেন কৌশিককে। কৌশিক এক কথায় দারুণ। এইটুকু বয়সে এত সাহস এবং ধুরন্ধর বুদ্ধি কমজনেরই থাকে। সে আর্যবাবুকে বুঝিয়ে বলে যে তাকে আটকানো দরকার, না হলে এতে গোটা পরিবারেরই বিপদ। তখন তিনি বোঝেন এবং কৌশিককে কাজ শুরু করতে বলেন। কৌশিক অত্যন্ত গোপনে নীলমাধববাবুর ঘরে গিয়ে আলমারি খুলে সেই সব কাগজপত্রগুলো ছিঁড়ে ফেলে দেয়। কাজ শুরু করেন কৌশিক। কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, তবে এমন সময় সব ঘটনা জানতে পেরে যান নীলমাধববাবু। তিনি ঠিক করেন যে এইবার আর্যবাবুকে মরতেই হবে। সেই দিন নীলমাধববাবু আসলে অফিসেই যান। তিনি আর্যবাবুর বাইরে বেরোনোর সুযোগ নিয়ে ঘরেই লুকিয়ে। আর্যবাবু ঘরে এলে তিনি তাকে গুলি করে বাথরুমে সবাই যখন দরজা ভেঙে ভিড় করে, তখন সেই ভিড়ে নীলমাধববাবু মিশে যান। এবার সুদর্শনবাবু তার লোকেদের সাহায্যে কৌশিককে অপহরণ করে সম্পত্তির কাগজ খুঁজতে লাগেন। কিন্তু কৌশিক সেই কাগজ দিতে রাজি নয়। সে অত্যন্ত গোপন জায়গায় সেটি লুকিয়ে রেখেছিল। এই সময় নীলমাধববাবু তার বুদ্ধি লাগাতে শুরু করেন। তিনি আমাকে এই কেসটি নিতে বলেন, আমিও নিই। তিনি বলেন যে তার সন্দেহে দুজন লোক, কৌশিক আর সুদর্শনবাবু। সুদর্শনবাবুর নাম করার কারণটা আমি এখন বুঝতে পারছি। তিনি চেয়েছিলেন সম্পত্তির কাগজ পেয়ে গেলে তিনি সুদর্শনবাবুকে মেরে দেবেন, আর আর্যবাবু মারা যাওয়ার পর যে পুরো সম্পত্তিটা তার কাছেই আসবে তা তিনি সেই জন্যেই তিনি আজ সুদর্শনবাবুর ওপরে গুলি চান। যাই হোক, নকুলকে মারার কারণ হলো তার সব কিছু বলে দেওয়ার নকুল আমাদের সব গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছিল। সেই জন্যেই নীলমাধববাবু তার পথের কাঁটাকে সরিয়ে ফেলেন। আজ যখন আমি থানা থেকে বেরিয়ে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম, তখন আমায় সুদর্শনবাবু আমার বাড়িতে নামিয়ে দেওয়ার জন্যে বলেন। আমিও রাজি হয়ে যাই। গাড়িতে চেপে দেখি সেখানে আছে নীলমাধববাবু আর কৌশিক। তারপর ওরা আমায় অপহরণ করে। তারপরে ঘটনা তো সবই জানেন আপনারা। সব ঠিক বললাম তো নীলমাধববাবু? ওই লোকটাকে আমি কিচ্ছু বললে লোকটা সবসময় আমার কথা ফিরিয়ে দিত। টাকা চাইলে একটা টাকা দিত না। নিজের ছেলের বেলায় অত অত টাকা বেরোতো, আর আমার বেলায় কিচ্ছু না। বেশ করেছি, মেরেছি। হৈমন্তী দেবী এবার নীলমাধব বাবুর কাছে এসে তার গালে দুটো টেনে চড় মারলেন। তারপর কাঁদতে কাঁদতে বললেন, শয়তান, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম। তুমি কি না, ছি ছি ছি, নিজের মায়ের গর্ভের দাদাকে মারতে তোমার লজ্জা করলো না? তুমি হয়তো জানো না, এই বাড়ির অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিল সে। তুমি আমায় বলতে পারতে, আমি তোমাকে অনেক টাকা দিতাম। তবে তবে তুমি ওকে মেরে দিলে কেন? নিজেকে সামলান হৈমন্তী দেবী। অয়ন, নিজের মাকে সামলাও। তাহলে কুন্তলবাবু, আমি ওদের নিয়ে যাচ্ছি। আচ্ছা, আর দেখবেন যেন একটা লাঠির আঘাত ভুলতে না পারে। ধৃতিমান বাবুরা চলে গেলে হৈমন্তী দেবী কুন্তলের কাছে এসে তার হাত দুটো ধরে বললেন, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে ওনার আত্মার শান্তি বোধহয় হতো না। আপনি ভুল করছেন। আমি কিছুই যা করেছে সেটা ওই ছেলেটা ছাড়া আর কেউ নয়। ও না থাকলে হয়তো শয়তানগুলো আমাদের কবেই এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। তুমি আমার ছেলের মতো। তুমি আমাদের বাড়িতে এলে আমি অনেক বিরক্ত হতাম, অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, কিন্তু তুমি কিছুই বলনি। আমি একটা কথা শুধু তোমায় বলতে চাই, তুমি কি আমার আরেক ছেলে হয়ে থাকবে আমাদের এই বাড়িতে? আমার মা বাবা নেই। আর্যবাবুকে আমি নিজের বাবার মতোই মানতাম। আপনি আমার মায়ের মতন। অনেক খুশি হব যদি আপনাদের সঙ্গে থাকতে পারি। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো কৌশিক আর হৈমন্তী দেবী। হৈমন্তী দেবী, আমরা আজ তাহলে আসছি। আপনারা বাড়ির গাড়িতে করেই যান। এত রাতে হয়তো আর গাড়ি পাবেন না। অয়নের কথা অনুযায়ী আমরা তাদের গাড়িতে চেপে চলে এলাম নিজেদের বাড়ি। বাড়িতে যে নীলিমা কি অবস্থায় আছে তা কে জানে। বাড়িতে ঢুকতেই দেখা গেল চেয়ারে বসে বসে নীলিমা কেঁদে চলেছে। নীলা,
বৌঠান তাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। কি ভালোবাসা এদের মধ্যে! ভালোবাসা সত্যি মায়ায় ভরা, তাতে এতটুকু খুঁত নেই, না আছে কোনো জটিলতা। পৃথিবীর সমস্ত ভালোবাসা এইভাবেই যেন অটুট থাকে। শুনছিলেন দিগন্ত চ্যাটার্জির কলমে হত্যালীলা। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল মৃন্ময়, জয়দীপ, আবির, জয়, সুদীপ্ত, আয়ুষী ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।